আজকে আমরা আমাদের যে পার্টটা দেখবো সেটা হচ্ছে ফার্ম মেকানাইজেশন, যেটা আমাদের মোস্তাফিজুর রহমান স্যারের পার্ট। তো এখান থেকে আসলে আমরা খুব একটা ডিটেলস পড়ানো কিছুই নাই, এটা খুবই ইজি পার্ট। তো আমরা আমাদের জাস্ট একটু আমাদের যে থিওরি জিনিসগুলো আছে রিক্যাপ করে এর পরবর্তীতে আমরা আমাদের ম্যাথে যাবো। এখানে ম্যাক্সিমাম ছবি দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের সব ট্রেডিশনাল যে মেকানাইজেশন জিনিসপত্র ছিল, এবং সেগুলো আসলে এখন কিভাবে ডেভেলপ হয়ে আহ আমাদের যে মডার্ন টেকনোলজি আসছে ওই রিলেটেড কথাবার্তা এখানে মেনলি লিখছে। তো এখান থেকে এগুলো হচ্ছে কুইজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে যে এমপ্লয়মেন্ট বাই সেক্টর কতটুকু, হ্যাঁ, এরিয়া কতটুকু, পপুলেশন কতটুকু, এগ্রিকালচারাল কন্ট্রিবিউশন ইন জিডিপি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কুইজের জন্য। আর আমাদের কাল্টিভেবল ল্যান্ড কতটুকু আছে, তো এগুলো কুইজের জন্য খুব ভালো মতো দেখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এই যে আমাদের 50 সালে আমাদের পপুলেশন কতটুকু হবে, আর হচ্ছে আমাদের অ্যারেবল ল্যান্ড দিন দিন কমতেছে, এটার পরিমাণটা। তো এই যে গ্রাফগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে দুইটা ডেফিনেশন মাস্ট করতে হবে, একটা হচ্ছে মেকানাইজেশন, একটা হচ্ছে ফার্ম মেকানাইজেশন। ঠিক আছে, এই দুইটা ডেফিনেশন অনেক বেশি পরিমাণে আসে। তো মেকানাইজেশন জিনিসটা হচ্ছে প্রসেস অবশ্যই বিগিনিং টু ইউজ হচ্ছে মেশিন টেকনোলজি, মানে হচ্ছে মেকানাইজেশন তুমি একটা কাজ করবে ওটাতে জাস্ট মেশিন বা টেকনোলজি বা অটোমেশন ইউজ করবে, এটাই। আর হচ্ছে ফার্ম মেকানাইজেশন তুমি হচ্ছে এগ্রিকালচারাল যে মেশিনারিজ গুলো আছে বা ফার্মে যখন তুমি এই জিনিসগুলো ইউজ করবে ওটাই এই মেকানাইজেশনটাকে যখন ইউজ করবে। তো এখান থেকে এই দুইটা ডেফিনেশন মাস্ট করতে হবে। আর এখান থেকে হচ্ছে যে সবচেয়ে হট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে 4IR। ঠিক আছে, আমাদের হচ্ছে চারটা ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন আছে। একটা হচ্ছে 1765 সালে ফার্স্ট রেগুলেশন, 1870 সেকেন্ড, 1969 থার্ড, আর আমাদের যেটা এখন হচ্ছে যে বর্তমানে এরা চলতেছে সেটা হচ্ছে ফোর্থ রেগুলেশন। ঠিক আছে, তো এই যে চারটা, এটা থেকে মাস পড়তে হবে এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসে। তো 4IR এটা এক্সপ্লেন করতে হবে একদম ভালো মতো দেখবা যে আমাদের কিভাবে কি শুরু হয়েছে। তো আমাদের যে 1765 ফার্স্ট রেগুলেশন আমাদের স্টিম ইঞ্জিন ছিল, হ্যাঁ, এরপরে ইলেকট্রিসিটি অ্যান্ড অয়েল বেসড আসছে, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স আসছে। ঠিক আছে, আর বর্তমানে আমাদের যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো, আর ফার্ম মেকানাইজেশন ইন বাংলাদেশ, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য ভালো মতো পড়বা যে আমাদের ফার্ম মেকানাইজেশনটা বাংলাদেশে কিভাবে হয়েছে। ঠিক আছে, তো মেইনলি শুরু হয়েছে আমাদের 1960 সাল থেকে। এই যে ডিটি ওয়াজ হচ্ছে ইন্ট্রোডিউসড ফর ইরিগেশন। তো এটা হচ্ছে আমাদের ডিটিডব্লিউ হচ্ছে ডিপ টিউবওয়েল যেটা আর কি। আর তারপর হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স 71 সালে করে। তো এগুলো একটু রিডিং দিলে আসলে এগুলো মুখস্থ করার জিনিস, সেখানে আসলে বোঝানোর কিছুই নাই। তো কিন্তু হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের বাংলাদেশে ফার্ম মেকানাইজেশন কিভাবে হয়েছে এটা ভালো মতো দেখবা। এগুলো হচ্ছে কুইজের জন্য দেখতে হবে। ঠিক আছে, যে আমাদের পাওয়ার টিলারের কোয়ান্টিটি বা ট্রাক্টরের কোয়ান্টিটি কি পরিমাণ আছে, এগুলো কুইজের জন্য। আর হচ্ছে ল্যান্ড প্রিপারেশন, এই যে পার্সেন্টেজ গুলো, ঠিক আছে, যে আমাদের এই ম্যানুয়াল কতটুকু, আর হচ্ছে আমাদের পাওয়ার টিলার ট্রাক্টর কত পার্সেন্ট, এগুলো হচ্ছে ভালো মতো কুইজের জন্য লাগে। 98 আর 2, তো এখানে হচ্ছে 2WT, আচ্ছা 4WT, তো এগুলো হচ্ছে টু হুইল ড্রাইভ, এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ। ঠিক আছে, তো আমাদের যে পাওয়ার টিলার ট্রাক্টর আছে এগুলো সামনে হয়তো থাকতে পারে। তো হচ্ছে আমাদের কিছু আর থাকে হচ্ছে টু হুইল ড্রাইভ, মানে হচ্ছে টু হুইল ড্রাইভের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের পেছনের চাকাগুলো কাজ করে। আর হচ্ছে ফোর হুইল ড্রাইভ হচ্ছে চারটা চাকায় কাজ করবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সামনে আমরা দেখবো কিভাবে ফোর হুইল ড্রাইভ, টু হুইল ড্রাইভ আমরা আইডেন্টিফাই করতে পারি, কিভাবে বুঝবো। হচ্ছে ইরিগেশনের ক্ষেত্রে দেখো আমাদের মেকানিক্যাল, মানে হচ্ছে আমরা পাম্প টাম্প এগুলো ইউজ করি 98%, আর ম্যানুয়াল যেটা সেটা আমরা ইউজ করি মাত্র 2%। তো এখানে পার্সেন্টেজ গুলা কুইজের জন্য ইম্পর্টেন্ট। যে উইডিং, ঠিক আছে, তো উইডিং হয়তো তোমরা ল্যাবেও করতে পারো, উইডিং ফিল্ডে নিতে পারে। তো উইডিং এর ক্ষেত্রে যে আমাদের মেকানিক্যাল কত 8%, আর সরি মেকানিক, হ্যাঁ মেকানিক্যাল হচ্ছে, ম্যানুয়াল হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে 90%। তো আমরা এখনো পর্যন্ত হচ্ছে আমাদের যে উইডিং গুলা এটা খুব একটা তোমার মেকানাইজড হয়নি আর কি, এটা ম্যাক্সিমামটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করি। এর ফার্টিলাইজার দেখো, ফার্টিলাইজার হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে আমাদের কি ম্যানুয়ালি চলতেছে। তো এগুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে। পেস্টিসাইডেরটা একটু দেখবা। হারভেস্টিং, ঠিক আছে, তো হারভেস্টিং তো আমরা চিনি। হারভেস্টিং মানে হচ্ছে আমরা যে ধান মাঠে হইতে এটাকে, যে ধান ঝাড়া বা ধান মাড়াই যে প্রসেস গুলো আছে, তো এখানে মেকানিক্যাল মাত্র 7%, আর ম্যানুয়াল হচ্ছে আমাদের কত 93%। তো বাইরের দেশগুলোতে ম্যাক্সিমামটা আসলে মেকানিক্যালি থাকে। থ্রেশিং, তো এখান থেকে হচ্ছে যে তোমাদেরকে দেওয়া আছে দেখো অপারেশন বেস মেকানাইজেশন লেভেল ইন বাংলাদেশ। ঠিক আছে, তো এখানে আসলে পার্সেন্টেজ গুলা সব একসাথে দেওয়া আছে, যে উপরে যতগুলো দেওয়া আছে এখানে জাস্ট হচ্ছে সবগুলো সুন্দর মতো সামারি করে দেওয়া আছে আর কি। আর এখান থেকে হচ্ছে তোমাদের দেখাচ্ছে যে ল্যান্ড প্রিপারেশন থেকে শুরু করে স্টোরেজ, তো হচ্ছে যেটা হচ্ছে ফিল্ড টু মাউথ। ঠিক আছে, তো আমাদের এগ্রিকালচারের একটা ইয়ে থাকে যে ফ্রম ফিল্ড টু মাউথ। তো ফিল্ড টু মাউথ আসলে যাওয়ার জন্য কি কি স্টেপ এবং কোন স্টেপে কতটুকু পার্সেন্টেজ ম্যানুয়ালে যাচ্ছে আর কতটুকু হচ্ছে আমাদের মেকানাইজেশন যাচ্ছে, সেটা এখানে দেওয়া আছে। তো গ্রাফগুলো একটু দেখবে। আর যে যেগুলো বোর্ড লাইন দেওয়া আছে, ঠিক আছে, বোর্ড লাইন গুলো মাস্ট কুইজের জন্য ভালো মতো দেখতে হবে। তো কুইজে কিন্তু বোর্ড লাইন থেকে অনেক বেশি পরিমাণে আসে। আর এই যে আমাদের যে মেকানাইজেশনটা ট্রেন্ডসটা দেখাচ্ছে আর কি, এটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে বেনিফিটস অফ ফার্ম মেকানাইজেশন প্রত্যেক বছর আসে, তো আমাদের ফার্ম মেকানাইজেশন বেনিফিটস কি, বেনিফিট গুলো পড়বে যে টাইমলি ফার্ম অপারেশন, রিডিউসিং হিউম্যান কি তাদের হচ্ছে ওয়ার্কলোড, হচ্ছে যে কোয়ালিটি ফার্ম অপারেশন। তো এখানে অনেকগুলো তোমার হচ্ছে যে বেনিফিট দেওয়া আছে, বেনিফিট গুলো একটু দেখবে। আমাদের ইল বেশি হয়, টাইম কম লাগে এই। তো এখন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা ক্রপিং ইন্টেন্সিটি। তো ক্রপিং ইন্টেন্সিটি থেকে শর্ট কোশ্চেন আসতে পারবে, এক মার্কের একটা ম্যাথ আসতে পারে। যে ক্রপিং ইন্টেন্সিটি কি, তো তোমার হচ্ছে যে একটা নেট সোন এরিয়া দিয়ে দিবে, আর সে গ্রস ক্রপ এরিয়া একটা দেওয়া থাকবে, ওখান থেকে তুমি 100 দিয়ে গুণ করে দিবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে গ্রস ক্রপ এরিয়া ডিভাইড বাই কি নেট সোন এরিয়া ইন্টু 100%। তো ক্রপিং ইন্টেন্সিটি আরো কয়েকটা সূত্র আছে তোমাদের এখানে, যেহেতু এই সূত্রটাই দিছে আপাতত এটাই মাথায় রাখো। যদি সামনে আরো কোনো সূত্র আসে আমরা সেটা দেখাই দিবো তোমার। তো ক্রপিং ইন্টেন্সিটি কিন্তু প্রত্যেকবার আসে পরীক্ষায়। হ্যাঁ, তো ওখান থেকে হয়তো 1
মার্কের শর্ট কোশ্চেন একটা বা একটা ইয়ে দিয়ে দিতে পারে, ম্যাথ দিয়ে দিতে পারে। তো ক্রপিং ইন্টেন্সিটিটা ভালো মতো একটু দেখবা। আর এখান থেকে আমাদের যে সেভ টাইম ফর অ্যাক্টিভিটিস, কমার্শিয়াল এন্ড কম্পিটিটিভ ফার্মিং, এগুলো বেনিফিট গুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এখন ফার্ম মেকানাইজেশন এখন হচ্ছে এই ফার্ম মেকানাইজেশনের বেনিফিট গুলো বাংলাদেশে বা ইমপ্রুভ টেকনোলজি বাংলাদেশে কি কি হয়। তো এখন হচ্ছে আমাদের হার্ভেস্টিং, ড্রাইং, স্টোরেজ, ঠিক আছে। এখানে যে লসেসটা আছে সেটা হচ্ছে দেখো যে আমাদের কতটুকু লস হইতো, হ্যাঁ। তো ট্রেডিশনাল আর ইমপ্রুভ পার্সেন্টেজ আমাদের লস হচ্ছে কত, মাত্র 2.28%। তো আমরা যখন হচ্ছে কাজ করবো, তো আমরা তো যখন ফিজিক্স টিজিক্স পড়ি, যে কোনো কিছু কিন্তু 100% থাকে না। তো সব সময় এখানে কিছু লস বা মেকানিক্যাল এরর বা সিস্টেম এরর কিছু না কিছু থাকবে। তো আমরা যখন সেগুলো ম্যানুয়াল বা ট্রেডিশনাল হইতে করি, সেখানে আমাদের লসটা মানে টোটাল অ্যামাউন্টের 15.24% থাকে। আর হচ্ছে আমরা যখন হচ্ছে ইমপ্রুভ হইতে করবো 2.28%। এগুলো জাস্ট তোমরা দেখলে বুঝবে আমাদের লসের পরিমাণটা দিন দিন কমতেছে। এগুলো হচ্ছে আমাদের কি বেনিফিট আর কি। তো ড্রব্যাকস আসে প্রত্যেকবার। তো ড্রব্যাকস থেকে যা শেডিং গুলো ভালো মতো পড়ে যাবে, তার বাকিটা এক বিলে নিজের মতো একটু বানায় লিখবা। তো এত ইন ডিটেলস লিখতে টাইম পাবে না, কারণ এজিএল যেহেতু তোমার সাথে 3 ক্রেডিট, প্রচুর লিখে থাকবে, টাইমও দিবে, ঠিক আছে, কিন্তু হচ্ছে প্রচুর লিখেও থাকে। আর মিডে তো সবগুলোরই টাইম মোটামুটি same। তো হচ্ছে হাই ইনিশিয়াল কস্ট, ঠিক আছে। তো আমাদের এই যে মেকানিজম, এখন তোমার সেই ইনিশিয়াল কস্ট অবশ্যই বেশি থাকবে। একটা মেশিন তুমি কিনতে গেলে তখন এনভায়রনমেন্টাল এফেক্ট থাকে, ঠিক আছে। যেমন তুমি মেশিনে যখন হচ্ছে তেল দিবা, তেল পুরাবা, তখন সেটা আমাদের একটা এনভায়রনমেন্টাল এফেক্ট পড়ে। তারপর হচ্ছে ডিক্রিজ সয়েল হেলথ, হ্যাঁ। তারপর হচ্ছে যে হেভি মেশিনারি ইউজ করলে তখন সয়েল হেলথের যে ডিস্টারবেশন অনেক বেশি পরিমাণ হয়, তার ডিসপ্লেসমেন্ট অফ ওয়ার্কার। তো হচ্ছে এখন তুমি যদি দেখা যাচ্ছে 10 জনের কাজ যদি একটা মেশিন করে ফেলে, তখন সেই যে 10 জন লেবারের কি হয়ে যাবে, বা হচ্ছে যে একটা মেশিন অপারেট করতে হয়তো একজন লাগে, তাহলে বাকি যে 9 জন আছে এদের কি জব শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের জব সেক্টরটা দিন দিন শ্রিঙ্ক করবে। তারপর হচ্ছে ডিপেন্ডেন্স হবে ফসিল ফুয়েল, যেটা আমরা দেখলাম ফসিল ফুয়েলের উপর। আর হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিভ মেকানাইজেশন, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসছে যে আমাদের মেকানাইজেশনের জন্য কি কি ফ্যাক্টর এফেক্ট করে। তো হচ্ছে আমাদের ল্যাক অফ নলেজ, যেটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে এই কৃষকরা আছে, ঠিক আছে, এদের হচ্ছে যে খুব একটা নলেজ নেই এই মেশিনারিজ এর নিয়ে, সেটা একটা সমস্যা। হচ্ছে অ্যাক্টিভেট পাবলিক সেক্টর, যে তোমরা এটা ডিএ এর নামে হয়তো শুনছো, এটা আমাদের ফার্ম গেটে আছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সচেঞ্জ, স্কাসিটি অফ প্রপার স্পেয়ার পার্টস, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে মেশিন গুলো ম্যাক্সিমাম আসে বাইরের দেশ থেকে। এখন বাইরের দেশ থেকে আসলে বাংলাদেশে ধরো কোনো একটা সমস্যা হয়েছে, এটা স্পেয়ার পার্টস পাওয়া যায় না, আবার বাইরে থেকে আনে তো প্রচুর পরিমাণে তোমার কস্ট পড়ে। তারপর পুয়ার কোয়ালিটি থাকে অনেক সময়। তারপর হচ্ছে যে যে কিছু দেখা যায় সাম লোকালি ফ্যাব্রিকেটেড মেশিন দেখা যায় বাইরের দেশে হয়তো এটা অ্যাবান্ডন করে দিয়েছে, আমাদের দেশে এটা জোড়াতালি দিয়ে চালাচ্ছে। এরকম অনেক কিছু আছে, এগুলো তোমরা আসলে পড়লেই পারবা। হচ্ছে জিওবি এফোর্টস টু প্রমোট এগ্রিকালচার মেকানাইজেশন রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমাদের হচ্ছে যে গভর্নমেন্ট অফ বাংলাদেশের কি কি এফোর্টস আছে, ঠিক আছে, এগ্রিকালচার মেকানাইজেশনের জন্য। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা মাস হচ্ছে সাবসিডিজ, ঠিক আছে। তো গভর্নমেন্ট হচ্ছে প্রত্যেক বছর এগ্রিকালচারাল মেশিন বলো, সিড বলো, ফার্টিলাইজার বলো, সবকিছুতে গভর্নমেন্ট সাবসিডি দেয়, যাতে হচ্ছে আমাদের যে খাওয়ার প্রাইস গুলো এগুলো যাতে কম থাকে। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো দেখবা। এই যে 2300 ডিফারেন্ট এগ্রি মেশিনারি, ঠিক, অনেক সময় হচ্ছে যে এগ্রি মেশিনারি এনে এগুলোর আবার ধান এই কি বলে ফার্মারদেরকে এই লোনও দিতে দেখা যায় গভর্নমেন্টকে, ঠিক আছে। আমাদের যে ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, ওখান থেকে হচ্ছে গভর্নমেন্টের যে লোন দেয়, ঠিক আছে। তো হচ্ছে তোমার যে কৃষি ব্যাংক আছে, তো কৃষি ব্যাংকের দিকে গেলে দেখবা যে ওখানে হচ্ছে নর্মাল যে হোম লোন থাকে বা নর্মাল যে লোন থাকে, ওটা হচ্ছে অনেক বেশি পরিমাণে কমে পাওয়া যায়, এবং কৃষকদের জন্য এগুলো বেশি অ্যাপ্লিকেবল। তো অনেকে আবার এই লুপহোলটার কাজে লাগে, নিজেকে কৃষক দাবি করে কম ইন্টারেস্ট রেটের লোনটা নিয়ে নেয়, তাহলে সে যাদেরকে আসলে দেওয়ার কথা ছিল ওরা অনেক সময় সেই লোনটা পায় না। তো এখানে তোমাদের ডেটাগুলো অনেক বেশি স্যার আপডেটেড দিচ্ছে, অনেক ভালো কাজ করছে। 24 25 ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের আপডেটেড ডেটা দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট এই যে বোর্ড লাইন গুলো একটু পড়ে গেলে বাকিটা আশা করি তোমরা লিখতে পারো। কারণ কিছু রেকমেন্ডেশন এখানে দিছে, এগুলা তুমি তোমার মতো করে রেকমেন্ডেশন করে দিবা। পরীক্ষায় যদি বলে যে রেকমেন্ড করো, নিজের মতো করে রেকমেন্ড করবা। এখন হচ্ছে ড্রোনস ফর ক্রপ মনিটরিং এন্ড স্প্রেইং। এখন এই পার্ট যেটা আমি দেখছি, এই পার্টে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বাইরের দেশের জিনিসগুলো এখানে যা দিছে, যে আসলে বাইরের দেশে কি হয় বা হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তোমার সম্ভাবনা, ঠিক আছে। এখন ড্রোনস আসলে তুমি বাংলাদেশে এগ্রিকালচারের মনিটর করতে বা স্প্রে করতে জীবনে দেখছো নাকি? আমি অন্তত দেখি নাই। যদি হয়ে থাকে তাহলে খুব কম পরিসরে। তো ড্রোনস স্বাভাবিক ইম্পর্টেন্স কি, ড্রোন উপর দিয়ে যেতে পারবে, তাহলে সে লেবার ডিপেন্ডেন্সি কমবে, হ্যাঁ, যে সেভ রিসোর্সেস, তার হচ্ছে ইমপ্রুভ ইট, দ্যাটস ইট। তো এখান থেকে জাস্ট একটু হালকা করে ইম্পর্টেন্স গুলো আর হচ্ছে অ্যাপ্লিকেবিলিটিতে দেখে যাবে। তো বাংলাদেশে খুব একটা এটা অ্যাপ্লিকেবল এখনো হয় না। তো বাংলাদেশে আসলে ড্রোন গুলো আমরা এখনো দেখি ওই যে লেজার লাইট শো, এই হাবিজাবি কাজেই দেখি ম্যাক্সিমাম। এআই পাওয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেহেতু হচ্ছে এখন এআই এর জন্য একটা ওয়েব চলতেছে এআই এর জন্য, তো এআই পাওয়ারটা একটু দেখবা। আর এআই পাওয়ারটা বাংলাদেশে অনেক জায়গায় ইউজ করা হয়, বিভিন্ন যখন হচ্ছে উন্নত ফার্ম গুলো আছে, বিভিন্ন জায়গায় ওরা এখনো এআই জিনিসটা অলরেডি নিয়ে আসছে। তো এটা কি করবে যে আমাদের সেম, তো যতগুলো তোমার হচ্ছে মেশিনারি জিনিস আছে সব জায়গায় একটা জিনিস কমন দেখবে, লেবার ডিপেন্ডেন্সি, সেভ রিসোর্সেস, ইমপ্রুভিল, শেষ। তো দেখো যে সবগুলোর ইম্পর্টেন্স কিন্তু সেম, ঠিক আছে। তো জাস্ট ডিসক্রিপশনটা হালকা একটু চেঞ্জ, আর হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি হালকা একটু চেঞ্জ, আর বাকি ইম্পর্টেন্স দেখবে ম্যাক্সিমাম জায়গায় সেম। তো এইভাবে হচ্ছে যে তোমরা ছেলেগুলো লিখে দিতে পারো। যে ভার্টিক্যাল ফার্মিং দেখো যে সেম কথা লিখছে, দেখছি ইমপ্রুভিল, সেভ রিসোর্সেস, লেবার ডিপেন্ডেন্সি, সব সেম সব সেম। তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেবিলিটিও যদি পড়ো দেখবে যে ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্লিকেবিলিটিও সেম আছে, জাস্ট তোমার হচ্ছে ডিসক্রিপশনটা হালকা একটু চেঞ্জ থাকবে, যে ভার্টিক্যাল ফার্মিং জিনিসটা কি, ঠিক আছে। এটা দেখো অ্যাডভান্স হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি ইন অ্যাক্রস কান্ট্রিজ লাইক হচ্ছে সিঙ্গাপুর, ইউএই, দেখছো এগুলো ইউজ হচ্ছে সিঙ্গাপুর আর ইউএইতে। তো তোমরা যখন হচ্ছে তোমাদেরকে এখন কেন পড়াচ্ছে, যখন এখন তুমি তো আসলে বাংলাদেশে পড়ে যে বাংলাদেশেই থাকবে এটা তো কোনো এই গ্যারান্টি নেই, তুমি বাইরের দেশেও কাজ করতে চাইতে পারো, তখন যাতে তুমি এগুলো সম্পর্কে আসলে তোমার একটু জানা থাকে।
রোবোটিক হারভেস্টার, তো রোবোটিক হারভেস্টার সম্পর্কে একটু দেখতে পারো, রোবোটিক হারভেস্টার ইম্পর্টেন্স কি, এটা দেখছো? প্রপার ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ট্রেনিং, অ্যাপ্লিকেবিলিটি ইন বাংলাদেশ, আসলে বাংলাদেশে খুব একটা আসলে এগুলো অ্যাপ্লিকেবল হয় না। যে ইলেকট্রিক অ্যান্ড হাইব্রিড ট্রাক্টর, তো আমরা হচ্ছে ইলেকট্রিক গাড়ি হাইব্রিড গাড়ি তো চিনি। তো এখন হচ্ছে ট্রাক্টর গুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এই ফুয়েল বেস থাকে, ঠিক আছে? তো এখন এগুলো যেহেতু এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট ফেলে, এই জন্য হচ্ছে এখন দিন দিন আস্তে 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 তোমার ইলেকট্রিক ট্রাক্টর আসছে। যেমন হচ্ছে আমরা টেসলার গাড়ি দেখি না, টেসলার যে তোমার সাইবার ট্রাক দেখছে, এত বড় একটা সাইবার ট্রাক কিন্তু ইলেকট্রিক। এবার হাইব্রিড ট্রাক্টর আছে, তো হাইব্রিড যেগুলো সেগুলো হচ্ছে তোমার ফুয়েল প্লাস ইলেকট্রিসিটি দোনোটাই একসাথে চালায়। তারপর আইওটি বেসড স্মার্ট ইরিগেশন সিস্টেম, তো এটা অনেক জায়গায় দেখা যায় বাংলাদেশে। তার হচ্ছে তোমার হচ্ছে এগুলা বেশি দেখা যাচ্ছে যেখানে হচ্ছে তোমার হচ্ছে যে আমরা যখন দেখি যে মাশরুম চাষ করতেছে বা একটা রুমের মধ্যে যখন ইরিগেশন করে, এই সরি, এই তোমার হচ্ছে কাল্টিভেশন করে, তখন এগুলা বেশি ইউজ করা হয়। কিন্তু দেখো এখানেও সেম জিনিস, যে লেবার ডিপেন্ডেন্সি কমাবে, রিসোর্স ইউজ করবে, ইমপ্রুভমেন্ট শেষ। তো আইওটি বেসড, জাস্ট আইওটি বেসড হচ্ছে তোমার হচ্ছে যে স্মার্ট ইরিগেশন সিস্টেমটা আর কি। তো স্মার্ট ইরিগেশন সিস্টেমে হচ্ছে কি তোমার আসলে কতটুকু কখন লাগবে, ঠিক আছে? এখন হচ্ছে যে এগুলো সবকিছু যখন তোমরা আরো সামনে পড়বা, দেখবে যে প্রত্যেকটা ক্রপের একটা ডিপেন্ডেন্সি লেভেল থাকে, বা ওয়েদারের উপর এগুলো ডিপেন্ড করে যে কখন একে ইরিগেশন দিতে হবে। আমাদের ফার্মারদের ওই ল্যাক অফ নলেজ থাকার কারণে আমরা গণহারে আমরা ইরিগেশন দিতে থাকি। এখন আমাদের যখন পানি অ্যাভেলেবেল থাকে আমরা দিতে পারবো, কিন্তু যখন হচ্ছে পানি স্কার্সিটি হয়ে যায় তখন হচ্ছে ইরিগেশন লেভেলটা দেওয়া যায় না। এই জন্য হচ্ছে আমরা খুবই মেপে মেপে ইরিগেশনটা দেওয়ার জন্য এই জিনিসটা আসে, আইওটি বেস স্মার্ট ইরিগেশন সিস্টেম। তো তখন হচ্ছে জাস্ট তোমার যখনই প্ল্যান্টের পানি লাগবে তখনই প্ল্যান্টের পানি দিবে, এবং স্পেসিফিক জায়গা মতো দিবে, একদম হচ্ছে আমরা ছড়াও ঢালাও ভাবে পানিটা দিব না আর কি। তো এখানে তোমরা তিন ডিটেলস লিখে নাই। তারপর হচ্ছে সয়েল হেলথ মনিটরিং সেন্সর, ঠিক আছে? এখন সয়েল হেলথ আসলে তোমরা যখন হচ্ছে যে প্যাথোলজি পড়বা বা হচ্ছে বিভিন্ন ধরনের আরো সামনে পড়ালেখা করবা, তো দেখবে যে সয়েল হেলথ দেখলে বা সয়েলের পাতা দেখলে আমরা বলি না যে সোডিয়ামের ডিফিসিয়েন্সি আছে, ম্যাগনেসিয়ামের ডিফিসিয়েন্সি আছে, তোমরা এর আগের সেমিস্টারে কেমিস্ট্রিতে পড়ছো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি। এখন হচ্ছে তুমি এগুলা পুরো ক্রপ গুলা মনিটর করতে তোমার যে পরিমাণ টাইম লাগবে, তোমার সাথে তুমি যদি আছে যে সেন্সর লাগিয়ে দাও, যে সয়েল হেলথ মনিটরিং যে সেন্সর, যেখানে আসলে কি প্যাথোজেন ফাঙ্গাস বা এগুলো এফেক্ট করতেছে, এগুলো যদি তুমি সেন্সর দিয়ে ইউজ করো, তাহলে তোমার এটা আরো বেশি পরিমাণে কি আমরা বেটার রেজাল্টটা পাবো। তো দেখো এগুলো ইউজ করার কথা, যে ইউএসএ অস্ট্রেলিয়া তার যে সেম জিনিস ইম্পর্টেন্স, সবগুলোতে আসলে ইম্পর্টেন্স সেম জিনিস লিখছে। হচ্ছে মেশিন লার্নিং ফর হচ্ছে ইল প্রেডিকশন, ঠিক আছে? এগুলো একটু দেখবা। অটোমেটেড উইথ কন্ট্রোল রোবট, যেটা আমরা একটু আগে দেখে দেখেন, হচ্ছে ভ্যারিয়েবল রেট টেকনোলজি বিআরটি, তো এগুলো সব হচ্ছে বাইরের দেশের জিনিসপত্র, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে নাই। আর সবগুলোর ক্ষেত্রে দেখো যে ইম্পর্টেন্স সেম, অ্যাপ্লিকেবিলিটি সেম, সব সেম, যে ডিসক্রিপশনটা একটু আলাদা, যে ক্লাউড বেসড ফার্ম ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো এখানে হচ্ছে জাস্ট তুমি যে ক্লাউডের উপরে ডিপেন্ডেন্ট করে যে কখন বৃষ্টি আসতে পারে না আসতে পারে, লেজার ল্যান্ড লেভেলিং মেশিন, এগুলো একটু দেখবা যে কোন মেশিন এটার নাম। এই যে দেখো এখানেও সেম জিনিস লিখছে, সব অ্যাপ্লিকেবিলিটি সব সেম লিখছে। এই যে হাইড্রোপনিক সিস্টেমটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে, তো হাইড্রোপনিক্স হচ্ছে বাংলাদেশে ইউজ হয়, তো আমাদের ক্যাম্পাসে হাইড্রোপনিক্সটা থাকতে পারে তোমরা যদি দেখো। হাইড্রোপনিক্স হচ্ছে কি তোমরা আমরা হচ্ছে যে মাটি ছাড়া যখন হচ্ছে যে প্ল্যান্টকে চাষ করি, এখন হচ্ছে মাটি কেন লাগে, তো হাইড্রোপনিক সিস্টেমের ক্ষেত্রে কি হয়, ধরো এটা একটা তোমার হচ্ছে প্ল্যান্ট আছে, ঠিক আছে? এখন প্ল্যান্টের যে রুটটা, তো রুটটা মাটির মধ্যে চারিদিকে চলে যায়, কেন যায়? কারণ সে নিউট্রিয়েন্টটাকে সার্চ করে। আর নিউট্রিয়েন্টটা সার্চ করতে গিয়ে ও তার যে শক্তিটা অনেক বেশি পরিমাণে কি তার লস। এখন তার যে শক্তিটা তো ফিক্স থাকে, তো শক্তিটাকে সে যদি তার নিজের ডেভেলপমেন্টে ইউজ না করে নিউট্রিয়েন্ট খোঁজার কাজে ইউজ করে, তাহলে ওই যে নিজের যে ডেভেলপমেন্টটা সেটা কিছুটা হিন্ডার হয়। এই জন্য হচ্ছে কি আমরা হাইড্রোপনিক্স এর ক্ষেত্রে কি করে একদম তার রুটের মধ্যে তার খাওয়াটা এনে দিই, স্পুন ফিডিং যেটাকে বলে, তার মুখের মধ্যে এনে খাওয়া দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, তার আর খোঁজাখুঁজি করা লাগে না। তো খোঁজাখুঁজি না করলে তখন হচ্ছে তার যে এনার্জিটা সেটা আর ওয়েস্ট হয় না, এনার্জি ওয়েস্ট না হয়, তখন তার হচ্ছে বেটার ইল্ডের দিকে যায় আর কি। তো এরকম ভাবে থাকে আর কি রুমের ক্ষেত্রে। তাই তোমার হাইড্রোপনিক্স এর ক্ষেত্রে তোমার অনেক কিছু ইয়ে করে, দেখেন তোমার লাইট দেখতেছো, লাইট ঠিক করা লাগে, টেম্পারেচার ফিক্স করা লাগে, ঠিক আছে? আর হচ্ছে যেগুলো হচ্ছে হাইড্রোপনিক্স এরকম থাকে আর কি। তো এগুলো দেখতে পারো, হাইড্রোপনিক্স সিস্টেমটা একটু ইম্পর্টেন্ট আছে। তো তোমরা যখন সামনে যাবা, হাইড্রোপনিক্স নিয়ে অনেক পড়ালেখা আছে, তো এই জন্য হাইড্রোপনিক্সটা আসলে ইম্পর্টেন্ট আছে। স্যাটেলাইট গাইডেড সিডিং এন্ড ফার্টিলাইজেশন, ডিজিটাল টুইন টেকনোলজি ফর ফার্ম মডেলিং, এগুলো বায়োডিগ্রেডেবল সেন্সর ফর সয়েল মনিটরিং, আমাদের যে বায়োডিগ্রেডেশন ডিগ্রেডেশন গুলো হয়, এগুলো হচ্ছে তোমরা সেন্সর দিয়ে দেখতে পারো যে তোমার এখানে কতটুকু অর্গানিক ম্যাটেরিয়ালস আছে না না আছে। রিমোট সেন্সিং এন্ড জিআইএস ফর ল্যান্ড ইউজ, তো তোমরা হয়তো অনেকেই দেখছিলাম যে জিআইএস ট্রেনিং মনে করছো কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে হয়েছে, তো এগুলো দিয়ে হচ্ছে রিমোট সেন্সিং এন্ড জিআইএস ফর হচ্ছে ল্যান্ড ইউজ। এখন ল্যান্ড ইউজ করার জন্য ল্যান্ডের আসলে বিভিন্ন ধরনের ইয়ে করে এখানে দেখে আর কি, যে অ্যাডভান্স কি বলে, দে হেল্প ইন হচ্ছে ইনক্রিজিং প্রিসিশন এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি ফর ফার্মিং অপারেশন। এখানে ডিটেলস লিখে নাই, যারা জিএস করছে ওরা জানবে। হচ্ছে স্পাম রোবোটিক্স ফর ফিল্ড অপারেশন, তো রোবোটিক্স এগুলা তো আমার মনে হয় না খুব একটা বাংলাদেশে আদৌ আছে, এগুলা বাইরের দেশেও খুব এই যে ইউএসএ তে ইসরায়েল ওরা হচ্ছে ইউজ করে আর কি। তারপর হচ্ছে আর কি এই তো, এগুলাই ছিল। তো এখানে এত কঠিন কিছুই নাই, কিন্তু এখান থেকে হচ্ছে যে এই যে আমাদের যেটা বললাম হাইড্রোপনিক্সটা একটু ভালো মতো পড়বা, আর ফার্ম মেকানাইজেশন উপরে যে পার্টটা ওখান থেকে একটু ভালো মতো পড়বা। এখান থেকে রিটেন কিন্তু প্রশ্ন আসার মতো অনেক প্রশ্ন আছে রিটেনের, এগুলো একটু ভালো মতো পড়বা।